মনে হয় গভীর ঘুমে ঘুমাচ্ছে। চল তো একটু বেরিয়ে দেখি। আওয়াজটা কিন্তু খুব বেশি দূর থেকে আসেনি। রন আমার কথায় সাড়া দিল। আমরা আস্তে করে বাড়ির সদর দরজা খুলে বেরিয়ে গেলাম। বাইরে প্রধান রাস্তার আবছা আলো এই পর্যন্ত এসে পৌঁছয় না। এদিকটা অন্ধকার। এদিক ওদিক দেখতে দেখতে জমিদার বাড়ির দিকে খানিকটা যেতেই আমার পায়ে কিসের সাথে একটা ধাক্কা লাগলো। মোবাইলের ফ্ল্যাশ চালাতেই আমার হাত থেকে মোবাইলটা পড়ে গেল। একটি বয়স্ক লোকের পচা গলা দেহ, মাথার নিচে রক্তের ধারা বয়ে যাচ্ছে। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকের যে ঘটনাটা আমি তোমাদের শোনাতে চলেছি, এই ঘটনাটা একটা সত্য ঘটনা। এই এপিসোডটার নাম মহিমপুরের জমিদার বাড়ি। এই ঘটনাটা শুনলেই তোমরা বুঝতে পারবে। আমি বিশ্বজিৎ, তোমরা ঘটনা শুনছো প্যারানরমাল মিস্ট্রি। প্যারানরমাল মিস্ট্রি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। চলো আর দেরি না করে ঘটনাটা শুরু করা যাক। প্যারানরমাল মিস্ট্রি, এখানে ভৌতিক ঘটনা শোনানো হয়। মহিমপুরের জমিদার বাড়ি। লেখক পিয়ালি চ্যাটার্জি। ফোনের রিংটন বেজে উঠতেই ফোন তুলে কানে ধরলাম আমি। রঞ্জিতের ফোন। হ্যাঁ রন, বল। আজ এত সকালে উঠলি, ব্যাপার কি ভাই? তোর আর বলিস না, ভোর 4টের সময় এত জোরে কানের সামনে মিউজিক প্লেয়ারে মহালয়া চালিয়ে দিলে স্বয়ং কুম্ভকর্ণেরও ঘুম ভাঙতে বাধ্য। আমারও এক হাল ভাই। সূর্য উদয় হওয়ার আগেই বাবা এসে তুলে বসিয়ে দিল মহালয়া শুনতে। তবে যাই বলিস ভাই, এই ফিলিংটাই আলাদা। কেমন আজ থেকেই পুজো পুজো আমেজ। তা তুই ফোনটা কেন করলি, সেটাই তো বললি না। বলছি, শুনে যা। এবছর পুজোতে বাবা মা ঠাকুমা বেনারস যাচ্ছে বাবার পূর্বপুরুষের জন্য পুজো দিতে। আমি যাব না বলে দিয়েছি। সে কি, কেন? আমার একটা প্ল্যান আছে। ওহো গুরু, এবার আসল কথায় এসো। আচ্ছা, প্ল্যানটা কি শুনি। আমার বড় দাদু, অর্থাৎ আমার বাবার দাদু, মহিমপুর গ্রামের জমিদার ছিলেন। বাবার মুখে শোনা, এককালে সেখানে খুব ঘটা করে দুর্গাপুজো হতো। গোটা গ্রামের মানুষ একসাথে আয়োজন করত সেই পুজো। ওই বাড়িতে প্রতিষ্ঠিত দুর্গা মন্দিরও রয়েছে, যদিও সে অনেক আগের কথা। বহু বছর ধরে সে বাড়িতে কোনো লোক থাকে না। বড় দাদু মারা যাওয়ার পর দাদু বাবাকে নিয়ে এই কলকাতা শহরে চলে এলেন। বলা যেতে পারে বড় দাদুই শেষবার দুর্গাপুজো করেছিলেন। বাবা তখন খুব ছোট, তখন থেকেই সে গ্রামে আর যাওয়া হয়নি কারোর। তবে শুনেছি সেই বাড়িটা এখনও তেমনিই পড়ে আছে। একটি পরিবার আছে যারা বহু বছর ধরে দেখাশুনো করে যাচ্ছে বাড়িটা। সম্ভবত মন্দিরের পূজারীর পরিবার। মন্দিরের ঠিক উল্টো দিকেই একটি পাকা বাড়িতে থাকেন সেই পরিবার। পূজারীরা যাতে সর্বদা মন্দিরের দেখভাল ভালোভাবে করতে পারে, তাই নাকি বড় দাদু তাদের জন্য একটা পাকা বাড়িও বানিয়ে দিয়েছিলেন মন্দিরের ঠিক উল্টো দিকে। মন্দিরটা বাড়ির ঠিক পাশেই। আমি ভাবছিলাম এইবারের পুজোটা সেই বাড়িতে কাটালে কেমন হয়। আরে বন্ধু, জব্বর প্ল্যান। তবে তুই তো কখনো সেখানে যাসনি, আর সেখানে কি অবস্থা সেটাও আমাদের অজানা। যদি কোনো গোলমাল হয়? ওসব কিচ্ছু হবে না, সব ঠিক করে নেব ওখানে যাওয়ার আগে। পূজারীর পরিবার তো আছেই। বাবা মাসে মাসে সেখানে টাকাও পাঠায় শুনেছি। দাদু ভাইও পাঠাতো। দাদু ভাই মারা গেছে 2 বছর হবে। দশমীর দিন সেই কারণেই বাবা বেনারস যাচ্ছে দাদু ভাই এবং নিজের পিতৃপুরুষের নামে পুজো দিতে। কাউকে বলিনি, তোকে বলছি। জানিস, দাদু ভাইয়ের ইচ্ছে ছিল শেষ জীবনটা মহিমপুরের ওই বাড়িটায় কাটানোর। দাদু ভাই একদিন আমাকে ডেকে জানিয়েছিল তার বাবার প্রতিষ্ঠিত দুর্গা মন্দিরটি শেষ একবার সে দেখে যেতে চায়। দাদু ভাই চেয়েছিল একটিবার সেই দুর্গা মন্দিরে পুজো করা হোক। আচ্ছা, কবে যাবি বলে ঠিক করেছিস? আমি ওদের ঠিকানায় একটা চিঠি পাঠাবো কালকের মধ্যে। কাজটা খুব গোপনে করতে হবে, বাবা যাতে না জানতে পারে। বাবাকে বলেছি পুজোর কদিন আমি তোর বাড়িতে গিয়ে থাকবো। সব ঠিকঠাক হলে
আমরা ষষ্ঠীতেই বেরোবো। বাবাও সেই দিন বেনারসের জন্য রওনা হবে। এই ফোন আলাপের কয়েকদিন পর রঞ্জিতের ফোন পেলাম আবার। সে জানালো সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, অনলাইনে মেদিনীপুরের টিকিটও কাটা হয়ে গেছে। ষষ্ঠীর দিন সকালে যথা সময়ে গিয়ে দাঁড়ালাম প্ল্যাটফর্মে। শিয়ালদহ স্টেশনের প্ল্যাটফর্মে লোকজনের ব্যস্ততা, ফেরিওয়ালাদের ডাক, কোন প্ল্যাটফর্মে কোন ট্রেন আসবে তার অ্যানাউন্সমেন্টের সঙ্গে আগমনীর সুর, সব কিছু জানান দিচ্ছে পুজো এসে উপস্থিত। আমি যাওয়ার 8 মিনিটের মাথায় রঞ্জিত এসে পৌঁছালো। আমাকে দেখে এক গাল হেসে এগিয়ে এলো আমার দিকে। হেসে জিজ্ঞেস করলো, কিরে কতক্ষণ? বেশিক্ষণ নয়, এই তো 9 মিনিটের মতো। টিকিটগুলো কই? রন জিন্সের পকেটে হাত ঢুকিয়ে দুটো টিকিট বের করলো। দুজনে গিয়ে বসলাম ট্রেনে। মহিমপুর পৌঁছতে লাগলো 5 ঘন্টা। যাওয়ার পুরো সময়টাই রন এবং আমি ঘুমিয়েই কাটালাম। যখন পৌঁছালাম তখন দুপুর গড়িয়ে বিকেল। প্ল্যাটফর্মে নেমে রন কিছুক্ষণ দাঁড়াতে বলল। এখানে দাঁড়া, সম্ভবত কেউ আসবে আমাদের নিতে। চিঠিতে তেমনটাই লেখা ছিল। চিঠি? কোন চিঠি? তোকে বলেছিলাম না ওদের ঠিকানায় একটা চিঠি পাঠাবো। কথাটা শেষ হওয়া মাত্রই খেয়াল করলাম রঞ্জিতের চোখ প্ল্যাটফর্ম লোকেদের ভিড় ঠেলে একদিকে থেমেছে। আমি ওর দৃষ্টি অনুসরণ করতেই দেখলাম একটি 18-19 বছরের মেয়ে কাকে যেন খুঁজছে এই ভিড়ের মাঝে। ভারী মিষ্টি দেখতে মেয়েটি। মেয়েটির পরনে লাল রঙের চুড়িদার, হাতে লাল চুড়ি, তার হাঁটু পর্যন্ত চুল একটি ক্লিপের সাহায্যে বাঁধা রয়েছে। চেহারার উজ্জ্বলতা যেন স্টেশন আলোকিত করে তুলেছে। আমরা দুজনেই বেশ অনেকক্ষণ মেয়েটির দিকে তাকিয়েছিলাম। এমন সময় রন আমার কানের কাছে মুখ এনে বলল, ওই দেখ, আমাদের নিতে এসেছে। কথাটা বলে রঞ্জিত নিজের ব্যাগটা পিঠে নিয়ে এগিয়ে গেল সেদিকে। আমি ওর পিছনে গেলাম। তুমি উমা? মেয়েটি লাজুক এবং ভয় মিশ্রিত কণ্ঠে উত্তর দিল, হ্যাঁ, আপনি? আমি রঞ্জিত, আমার বন্ধু রাজা। চিঠিতে জানিয়েছিলাম, চলো যাওয়া যাক। হ্যাঁ চলুন, বাইরে থেকে রিক্সা পেয়ে যাব। রঞ্জিত বলল, রিক্সা? কিন্তু 3 জন রিক্সাতে কিভাবে যাব? মেয়েটি এবার একটু হাসলো। কোনো উত্তর না দিয়ে স্টেশনের বাইরে গিয়ে দাঁড়ালো। একটি রিক্সা ডেকে আমাকে এবং রনকে বসিয়ে রিক্সা চালককে ঠিকানা বুঝিয়ে দিল। রিক্সা কিছু দূর যেতেই দেখলাম রন রিক্সার পিছনে প্লাস্টিকের পর্দা সরিয়ে মেয়েটিকে দেখবার চেষ্টা করছে। এই দেখে আমি বললাম, কি ব্যাপার গুরু, এক দেখাতেই প্রেমে পড়ে গেলে নাকি? রন তাচ্ছিল্য সুরে বলল, দূর বেটা, তোর সব কিছুতেই প্রেম লাগে, তবে মেয়েটি বেশ ইন্টারেস্টিং। আমি মুচকি হাসলাম। এই 21 বছর বয়সে এসে অন্তত একটি মেয়েকে রনের ইন্টারেস্টিং লাগলো। রিক্সা চালক আমাদের কথোপকথন শুনে গলা ছেড়ে বলল, আগে বাবু, আপনারা কি হরগোবিন্দ বাবুর বাড়িতে এসেছেন? রন উত্তর দিল, না, আমার বাবার দাদু এই মহিমপুরের জমিদার ছিলেন। বড় দাদু মারা যাওয়ার পর বাড়িটায় আর কারোর আসা হয়নি। এই পুজোতে আমরা পুরনো পরম্পরা অনুযায়ী দুর্গাপুজোর আয়োজন করব বলে ঠিক করেছি। রিক্সা চালক রনের কথা শুনে এতটা অবাক হয়ে গেল যে সে হ্যাচকা আওয়াজে রিক্সা থামিয়ে মাঝপথে দাঁড় করিয়ে দিল রিক্সা। পিছন ফিরে আমাদের দিকে অবাক হয়ে তাকিয়ে রয়ে বলল, এসব কি বলছেন? কি আপনাদের কি মাথা খারাপ হলো নাকি? ও বাড়িতে পুজো করবেন মানে? আপনারা জানেন না ও বাড়িতে ভূত প্রেত আছে? এই ভূত প্রেতের কথাটা শুনে আমি যতটা অবাক হলাম, খেয়াল করলাম রন ততটা গুরুত্ব দিল না এই ব্যাপারটাকে। উল্টে রিক্সা চালককে ধমকের সুরে বলল, পুজো যখন করব বলেছি তখন করবই, নাও চলো। রিক্সা আবার চলতে শুরু করলো এবং 10 মিনিটের মধ্যেই এসে থামলো বিশাল এক বাড়ির বাইরে। জমিদার বাড়ি না রাজপ্রসাদ বোঝার জো নেই। কি বিশাল বাড়ি! এত বছরের পুরনো বাড়িটা দেখে বোঝার কোনো উপায় নেই যে এই বাড়িতে কেউ থাকে না, যদিও দেওয়ালের পলেস্টার খসে গেছে।
এবং লাল ইট উকি দিচ্ছে বহু জায়গা দিয়ে। লোহায় জং ধরেছে, গাছপালা বেরিয়েছে ফাঁক দিয়ে। বাড়িটির বেশিরভাগ স্থাপনায় আটচালা দেউল রীতিতে তৈরি। ঘন গাছগাছালির মাঝে দাঁড়িয়ে রয়েছে জমিদার বাড়িটি। বাড়িটার পাশেই দুর্গা মন্দিরটি লক্ষ্য করলাম। মন্দিরটি যে পুরনো সেটা বোঝা যাচ্ছে, তবে এখনও তার যত্ন রাখা হয় সেটিও দৃষ্টি এড়োচ্ছে না। মন্দিরের ঠিক উল্টো দিকে, অর্থাৎ আমরা যেখানে দাঁড়িয়ে, সেখানে আরও একটি একতলা পাকা বাড়ি। বাড়িটা এমন ধাঁচে বানানো যাতে সব সময় বাড়ির ভেতর থেকে জমিদার বাড়িটায় এবং মন্দিরের নজর রাখা যায়। বাড়ির সব দরজা জানলা মন্দিরের দিকে। রন রিক্সা ভাড়া মিটিয়ে এগিয়ে গিয়ে সেই একতলা বাড়িটায় ঢুকলো। আমাদের দেখে একজন মহিলা এগিয়ে এলো। নমস্কার, এত দেরি হলো? ট্রেনটা না অনেকটা দেরি করলো, একটা প্ল্যাটফর্মে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল। মহিলাটি এবার হাঁক পারল। ওমা, জল মিষ্টিটা নিয়ে আয়। আমি এবং রন দুজনেই অবাক হলাম। উমা, সে এত তাড়াতাড়ি কি করে এলো? উমা ভিতর থেকে প্লেটগুলো সামনে এনে রাখলো। শুধু জল মিষ্টি, লুচি, আলুর দম, পায়েস, 2 ধরনের মিষ্টি, আরও কত কি। রনের দিকে তাকিয়ে দেখলাম খাওয়া শুরু করে দিয়েছে। আমিও হাত লাগালাম। খাওয়া শেষ করে হাত মুখ ধুয়ে এসে বসলাম ঘরে। এতক্ষণে মহিলাটির আসল পরিচয় পাওয়া গেছে। নিমাইচন্দ্র হলো ওনার বাবা এবং এই মুহূর্তে মন্দিরটির পূজারী। এর আগে নিমাইচন্দ্রের বাবা হরগোবিন্দ ছিলেন মন্দিরের দায়িত্বে। হরগোবিন্দের বয়স এখন 96। বয়সের কারণে এবং রোগের কারণে এখন আর বাড়ির চৌকাঠ পার করেন না তিনি। নিমাইচন্দ্রের স্ত্রী সুচন্দ্রা হলেন এই মহিলাটি এবং ওনাদের একমাত্র মেয়ে হচ্ছে উমা। আমাদের থাকার ব্যবস্থা এই বাড়িতেই করেছে। উমা গিয়ে ঘরটা দেখিয়ে দিল। ঘরে গিয়ে আমি এবং রন দুজনেই গা এলিয়ে দিলাম বিছানায়। সারা দিনের ট্রেনের ধকল এবং ক্লান্তির শেষে এ যেন এক অন্য স্বর্গসুখ। রাতে একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল আমার। আমি দেখলাম একটি বয়স্ক মহিলা দাঁত ফাঁক করে এগিয়ে আসছে আমার দিকে। তার এলো চুল উড়ছে আকাশে। আমি মাটিতে পড়ে প্রাণ ভিক্ষা চাইছি। আমার সমস্ত শরীরে শিহরণ খেলে গিয়েছিল সেই স্বপ্ন দেখে। আমি উঠে বসে কাঁপা কাঁপা হাতটা এগিয়ে দিয়ে রনকে ডাকলাম, এই রন, রন। রন উত্তর দিল ঘুমের ঘোরে। কি হলো? একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম রে। ও আচ্ছা, ঠিক আছে। নতুন জায়গা ওরম হয়। এখন ঘুমিয়ে পড়, কাল অনেক কাজ আছে। অজ্ঞতা আবার শুয়ে পড়লাম। ঘুম কিছুতেই আসলো না। প্রায় 25 মিনিটের মতো ওভাবেই এপাশ ওপাশ করতে করতে যেই একটু তন্দ্রাচ্ছন্ন হয়েছি, অমনি একজনের বিকট চিৎকার এবং তারই সঙ্গে উঁচু থেকে কিছু একটা পড়ে যাওয়ার আওয়াজ এলো কানে। রন ধরপড়িয়ে উঠে বসল। আমি তৎক্ষণাৎ উঠে গিয়ে লাইটের সুইচ টিপলাম। দেখলাম রন আমার দিকে তাকিয়ে রয়েছে। আওয়াজটা কোথায় হলো জানার জন্য আমরা ঘর থেকে বেরিয়ে বাড়ির লোকজনদের দেখতে গিয়ে দেখলাম সবাই ঘুমাচ্ছে। আশ্চর্য, এত জোরে আওয়াজটা হলো অথচ কেউ উঠল না। আমি রনকে বললাম, মনে হয় গভীর ঘুমে ঘুমাচ্ছে, চল তো একটু বেরিয়ে দেখি। আওয়াজটা কিন্তু খুব বেশি দূর থেকে আসেনি। রন আমার কথায় সাড়া দিল। আমরা আস্তে করে বাড়ির সদর দরজা খুলে বেরিয়ে গেলাম। বাইরে প্রধান রাস্তার আবছা আলো এই পর্যন্ত এসে পৌঁছয় না। এদিকটা অন্ধকার। এদিক ওদিক দেখতে দেখতে জমিদার বাড়ির দিকে খানিকটা যেতেই আমার পায়ে কিসের সাথে একটা ধাক্কা লাগলো। মোবাইলের ফ্ল্যাশ চালাতেই আমার হাত থেকে মোবাইলটা পড়ে গেল। একটি বয়স্ক লোকের পচা গলা দেহ।
মাথার নিচে রক্তের ধারা বয়ে যাচ্ছে। আমি আর এগোতে পারলাম না। রনকে ডাকতে গিয়ে গলা দিয়ে আওয়াজ বেরোলো না। মাটিতে পড়ে গেলাম। কেউ যেন আমাকে ধাক্কা দিয়ে মাটিতে শুইয়ে দিল। এবার আমার চোখ গেল জমিদার বাড়ির ছাদের দিকে। অন্ধকারের মধ্যেও স্পষ্ট একটু আগে স্বপ্নে দেখা সেই বয়স্ক মহিলাটিকে দেখতে পেলাম আবার। তার সেই ফাঁকা দাঁতের হাসি, তার এলো চুল উড়েই চলেছে হাওয়ায়। ভয়ে আতঙ্কে আমার চোখ বন্ধ হয়ে এলো। আমার জ্ঞান ফিরল তখন মাঝের 2 দিন কেটে গেছে। সপ্তমী এবং অষ্টমী কাটিয়ে আমি নবমীর দিন সজ্ঞানে ফিরলাম। রন আমাকে জানালো সেদিন রাতে যখন ও আমাকে খুঁজতে গিয়ে মাটিতে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়, তখন আমাকে উমার বাবা নিমাইচন্দ্রের সাহায্যে ঘরে নিয়ে আসে। গত 2 দিন জ্বরে গা পুড়ে যাচ্ছিল আমার। কোনো অবস্থা না দেখে রন আমার বাড়িতে খবর দেবে ভেবেছিল, তবে ফোন নম্বর না থাকায় সে পারেনি। আমার ফোনটাও হাত থেকে পড়ে ভেঙে গিয়েছিল সেদিন রাতে। নবমীর দিন আমার জ্ঞান ফেরাতে রন একটু স্বাভাবিক হলো। আমাকে গত 2 দিনের সমস্ত কথা জানালো। রন আমাকে জানায় যে সেদিন যে চিৎকারের আওয়াজটা শুনে বাইরে বেরিয়েছিলাম, সেটা কোনো মানুষের চিৎকারের শব্দ ছিল না। আওয়াজটা ছিল এক অতৃপ্ত অশরীরীর। হরগোবিন্দকে রন পিতামহ ঋষিকেশ চক্রবর্তী এবং তীর্থস্থান থেকে তার দুর্গা মন্দিরের জন্য এখানে নিয়ে আসে। হরগোবিন্দের আগে পিছে কেউ ছিল না। এই গ্রামের একজন মেয়ের সঙ্গে হরগোবিন্দের বিয়ে দেন ঋষিকেশ চক্রবর্তী। একটি পাকা বাড়িও বানিয়ে দেন তাদের। 1 বছর পর নিমাইচন্দ্রের জন্ম হয়। হরগোবিন্দ এবং রনের দাদু সমবয়সী ছিল, তাই তাদের মাঝে বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়ে যায় সহজেই। হরগোবিন্দ সংসার এবং মন্দিরের দায়িত্ব পালন করছিলেন সমান তালে। মাঝের কয়েক বছর কেটে গেল এভাবেই। এর মাঝে হঠাৎ একদিন রনের পিতামহ অহল্যা অর্থাৎ রনের দাদু ভাইয়ের মা অসুস্থ হয়ে পড়ল। ডাক্তার দেখে জানালো মাথায় ব্যামো। সারাদিন তাকে একটি ঘরের ভেতরে রাখা হতো। সময় সময় রনের ঠাকুমা নিজের শাশুড়ির ঘরে জল খাবার পৌঁছে দিত। রনের বাবা তখন নিমাইচন্দ্রের চেয়ে কয়েক বছর বড়, তাকে সর্বদা চোখে চোখে রাখা হতো। তখন ব্যামোটা এমনই ছিল যে অহল্যা দেবী সকলকে নিজের শত্রু ভাবতে শুরু করেছিল, এমনকি নিজের স্বামীকেও। ঋষিকেশ সেবার 25তম দুর্গাপূজাটা বেশ বড় করে করতে চেয়েছিল। সেই নিয়ে আলোচনাও শেষ করে ফেলেছিল হরগোবিন্দর সাথে। সব কিছু হিসেব মতোই এগোচ্ছিল। তবে হঠাৎ একদিন রাত 2টোর কাছাকাছি একটি আওয়াজে ঘুম ভেঙে যায় সকলের। জমিদার বাড়িতে তখন ভর্তি দাস দাসী। সকলে সে আওয়াজে উঠে পড়ে। বাইরে বেরিয়ে দেখে ঋষিকেশের নিথর দেহ পড়ে রয়েছে জমিদার বাড়ির ঠিক সামনে। সকলে উপরে তাকাতেই অহল্যা দেবীকে দেখতে পান। সকলের অমন করে তাকানো দেখে অহল্যা দেবী নিজেও ঝাঁপ দেন ছাদ থেকে এবং তার দেহ মাটি ছোঁয়ার সাথে সাথে তার নিঃশ্বাস স্তব্ধ হয়ে যায়। এই ঘটনার পর থেকেই রোজ রাতে ওই বেদনাদায়ক চিৎকার সবাই শুনতে পায়। সেদিন থেকেই ওই ঘটনার পুনরাবৃত্তি ঘটে আসছে প্রতি রাতে। অনেকে ঋষিকেশ বাবু এবং অহল্যা দেবীকে দেখতে পায়, যেমনটা আমি 2 দিন আগে দেখেছিলাম। এর পরের ঘটনা আমাদের জানা। রনের দাদু ভাই এই ঘটনা সহ্য করতে না পেরে পৈতৃক বাড়ি ছেড়ে ছেলে এবং স্ত্রীকে নিয়ে কলকাতায় চলে যায়। রন আমাকে এটাও জানায় যে ঋষিকেশ বাবুর অন্তিম ইচ্ছা ছিল বাকি থেকে যাওয়া দুর্গাপূজা, যার জন্য আজ পর্যন্ত তার অতৃপ্ত আত্মা মুক্তি পায়নি। ঋষিকেশ বাবু চেয়েছিলেন গ্রামের প্রতিটি মানুষ সেই দুর্গাপূজায় উপস্থিত থাকুক, তবে হরগোবিন্দের অর্থবল সামান্য। গোটা গ্রামকে ভোজ খাওয়ানোর মতো অর্থ তার ছিল না।
এদিকে জমিদার বাড়িও ফাঁকা হয়ে গিয়েছিল রনের দাদু ভাইয়ের চলে যাওয়ায়। রনের দাদু ভাই যা টাকা পাঠাতো তাতে হরগোবিন্দের সংসার চালাতে অসুবিধে হতো না। তবে প্রতি বছরের সেই জাঁকজমক দুর্গাপূজায় স্থগিত হয়ে গিয়েছিল। রন এই দুদিনে গোটা গ্রামের মানুষের কাছে আবেদন জানিয়েছে এই বছরের দুর্গাপুজোর অনুষ্ঠানে উপস্থিত থাকতে। রন তার বাবার থেকে কয়েক হাজার টাকা পুজো উপলক্ষে নিয়ে এসেছিল। তা দিয়ে মোটামুটি একদিনের ভোজ দেওয়া যাবে গ্রামের মানুষজনকে। বাকি রইল পুজো। রন কাউকে কিছু না জানিয়ে নিজের একটি আংটি, সম্ভবত তার দাদু ভাইয়ের, সেটা বিক্রি করেছে এই গ্রামেরই কোনো এক সোনার দোকানে। তাকিয়ে দেখলাম বাইরে অন্ধকার হয়ে আসছে। উমা এসে দুটো বাটিতে চপ মুড়ি দিয়ে গেল। হরগোবিন্দবাবু দেওয়ালে ভর দিয়ে আমাদের পাশে এসে বসল। রন এবং আমার দিকে তাকিয়ে বললেন, রন, আমি ভাবিনি তোমার সাথে কোনোদিন দেখা হবে। তোমার দাদু ভাই আমার আগেই চলে গেল। তোমার বাবার চিঠি পেয়েছিলাম, তবে শরীরের এমন অবস্থা। সে যাই হোক, তুমি এসেছো, খুব ভালোই হয়েছে। ঋষিকেশ বাবুর অন্তিম ইচ্ছের কথা শুধু আমিই জানতাম। কতটা উতলা ছিল সেই বারের পুজোর জন্য। আমার দৃঢ় বিশ্বাস এই পুজোর পর তার আত্মা নিশ্চয়ই মুক্তি পাবে। তবে কি জানো, সে কখনো আমাদের কারোর কোনো ক্ষতি করেনি, বরং এত বছরে যা কিছু শুভ ঘটেছে সব কিছু তার দয়াতেই। কথাগুলো বলে একটি দীর্ঘশ্বাস ফেললেন হরগোবিন্দবাবু। উমা এতক্ষণ দাদুর পাশেই দাঁড়িয়েছিল। এবার সে দাদুকে ধরে তার ঘরে পৌঁছে দিল। রন আমার দিকে তাকিয়ে বলল, কাল দশমী, পুজোর শেষ দিন। বাবাও তার পিতৃপুরুষের নামে পুজো দেবে বেনারসে। এদিকে বড় দাদুর ইচ্ছে মতো গ্রামের সবাই আসবে এখানে মা দুর্গার পুজোতে। আমার বিশ্বাস মা দুর্গার ইচ্ছেতেই আমি এই গ্রামে এসেছি। না হলে তুই বল, এত বছর পর কেন আমাকে এই গ্রাম এত টানল? আমি বললাম, জানিস রন, মাঝে মাঝে এমন অনেক জিনিসেরই ব্যাখ্যা মেলে না। যদি কাল রাতে ওই আওয়াজটা না পাওয়া যায় তাহলেই পরিষ্কার হয়ে যাবে সবটা। সেদিন রাতেও ওই ভয়ঙ্কর আওয়াজটা কানে এলো, তবে সেদিন আর অতটা ভয় পেলাম না কেউই। পরের দিন সূর্যের আলোর অপেক্ষায় ছিলাম আমরা সকলে। সকাল থেকে ঢাকের বাজনা, অঞ্জলি নিয়ে সবাই ব্যস্ত থাকলাম। বাড়ির দালানে বড় করে প্যান্ডেল করা হয়েছে। দুপুরের দিকে ভোজ আরম্ভ হলো। গ্রামের সবাই এসে দেবীর দর্শন সেরে অন্ন গ্রহণ করে নিজ নিজ বাড়ি ফিরল। সেদিনের মতো সূর্য ডুবে গেল। রন এর ফাঁকে তার বাবাকে ফোন করে নিল। হ্যালো বাবা। হ্যাঁ রন, তোর পুজো কেমন কাটছে? ভালো বাবা, তোমাদের পুজো দেওয়া হয়ে গেছে? হ্যাঁ, এই মাত্র পুজো দিয়ে হোটেলে ফিরলাম। মা, ঠাম্মি, তোমরা ভালো আছো তো? হ্যাঁ বাবা, আমরা ভালো আছি। তোর মা আর ঠাম্মি সবার জন্য কি সব কিনেছে হোটেলের বাইরের দোকানগুলো থেকে। ঠিক আছে বাবা, তাহলে তোমরা রেস্ট নাও, রাখছি। ফোন রেখে দিল রন। ক্লান্ত দেহ নিয়ে আমরাও সকলে যে যার ঘরে চলে গেলাম শুতে। রন আর আমি ঠিক করেই রেখেছিলাম যে আমরা সেদিন ঘুমাবো না, তাই সেই মতো জেগে বসেই রইলাম। ঘড়ির কাঁটা 1টা, 2টো, 3টে, 4টে ঘুরতে ঘুরতে 5টায় গিয়ে পৌঁছিয়েছে। তখন রন আমার দিকে ফিরে পড়ল। দেখলি, আজ আর আওয়াজটা আসেনি। মা দুর্গার আশীর্বাদে আমার বড় দাদু এবং বড় ঠাম্মি মুক্তি পেল। রনের মুখে খুশির হাসি। পরের দিন সকাল 7টায় আমাদের ট্রেন, তাই ঘুমানোর মতো সময় নেই। উঠে তৈরি হয়ে সবাইকে প্রণাম করে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। নিমাইচন্দ্র নিজে এসে আমাদের ছেড়ে গেল মহিমপুর স্টেশনে। আমি এবং রন দুজনেই ট্রেনের জন্য অপেক্ষা করছি। এমন সময় ভিড় ঠেলে একটি কণ্ঠ কানে আসতেই সেদিকে তাকিয়ে দেখলাম উমা রনের খোঁজে এসেছে। রঞ্জিত বাবু,
রঞ্জিত বাবু। রন সেদিকে দেখতেই উমা তাকে দেখতে পেয়ে এগিয়ে এলো আমাদের দিকে। রঞ্জিত বাবু, আপনি আপনার এই আংটিটা ফেলে এসেছিলেন। আমি ঘরে ঢুকতেই বালিশের নিচে আংটিটা পেলাম। বোধহয় ঘুমের ঘোরে আঙ্গুল থেকে খুলে গিয়েছিল। নিন। উমা আংটিটা বাড়িয়ে দিল রনের দিকে, তবে সে অবাক হয়ে উমার দিকেই তাকিয়ে থাকলো। আমি বললাম, কিরে ভাই, আংটিটা নে, ট্রেন ছেড়ে দেবে যে। রন উমার হাত থেকে আংটিটা নিয়ে নিল। উমা চলে যাওয়ার আগে রনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আর কি কখনো আসবেন না এখানে? রন উত্তর দিল, আসবো, খুব তাড়াতাড়ি। তোমার বালিশের নিচে একটি কাগজে আমার ফোন নম্বরটা লিখে রেখে এসেছিলাম, পেয়েছো? উমা উত্তর না দিয়ে লাজুক মুখে একটু হেসে ছুটতে ছুটতে চোখের আড়াল হয়ে হারিয়ে গেল ভিড়ের মাঝে। আমি এবং রন ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে ফেরার সময় আমি রনের চিন্তিত মুখ দেখে জিজ্ঞেস করলাম, কিরে, তোর আবার কি হলো? উমার জন্য মন খারাপ করছে বুঝি? রন বলল, জানিস, এই আংটিটা সেটাই যেটা আমি একটি সোনার দোকানে বিক্রি করে এসেছিলাম। উমা বা তার বাড়ির লোক সে কথা কেউই জানতো না। জানলেও এত তাড়াতাড়ি গিয়ে আংটিটা ফিরিয়ে আমাকে দিয়ে যাবে সেটাও সম্ভব নয়। তাছাড়াও আমি যখন ফোন নম্বরটা লিখে কাগজের টুকরোটা বালিশের তলায় রাখছিলাম তখনও আংটিটা দেখিনি। হঠাৎ করে কোথা থেকে আসলো এটা? আমি কোনো উত্তর দিলাম না, বা বলা ভালো, আমার কাছে কোনো উত্তর ছিল না। কিছু কিছু প্রশ্নের কোনো উত্তর হয় না, কিছু কিছু ঘটনার কোনো ব্যাখ্যাও পাওয়া যায় না। গল্পটা তোমাদের সবাইয়ের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে শুনে, তাহলে একটা লাইক করবে আর একটা কমেন্ট করবে, আর পারলে বন্ধুদের সাথে শেয়ার করবে। এই রকম আরও নতুন নতুন গল্প শুনতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর কেউ যদি আমাদেরকে গল্প পাঠাতে চাও তাহলে আমার ডেসক্রিপশনে মেল দেওয়া আছে, মেলের মাধ্যমে পাঠাতে পারেন, না হলে কমেন্টে লিখে পাঠাতে পারেন। ধন্যবাদ।